আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৭ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ৩৮, ৩৯, ৪০ এবং ৪১-এর সকল সমাধান সম্পর্কে জানব। পাঠ ৮ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো চলো দেখি আমাদের পাঠ ৭-এ কী আছে। পাঠ ৭-এ আছে একটি কবিতা সাইক্লোন, যা লিখেছে শামসুর রহমান। এই কবিতাটি আমাদের ভালোভাবে পড়তে হবে, কারণ এই কবিতা দিয়েই আমাদের এই প্রশ্নগুলি করা হয়েছে এবং আমাদের উত্তর করতে হবে এই কবিতা থেকে। তাই এই কবিতা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। তো চলো আমরা কবিতাটি একবার পড়ে নিই। তবে পড়ার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো চলো দেখি আমরা কবিতাটি পড়ি। সাইক্লোন লিখেছেন শামসুর রহমান। চাল উড়ছে, ডাল উড়ছে, উড়ছে গরু, উড়ছে মোষ, খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ, ময়লা চাদর ফর্সা জামা, উড়ছে খেতে সর্ষে জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চোর কিসব, মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর, হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুরে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠল আজান বাজলো শাক, চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতের ঘরের ঘর, শিয়াল কুকুর কুকুরো শালিক, ডুবলো সবাই ডুবলো চর। এই হচ্ছে কবিতাটি। এর সারমর্ম হচ্ছে এরকম যে সাইক্লোন কবিতায় কবি একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কথা বলেছেন। তীব্র বাতাসের কারণে ঘর বাড়ি, চাল, গাছপালা, বইপত্র ও গবাদি পশু শূন্যে উঠতে থাকে। প্রকৃতির এই রূপে আতঙ্কিত হয়ে মানুষ বাঁচতে সৃষ্টিকর্তার স্মরণ করে, আজান দেয়, শাক বাজায়। প্রবলে বন্যার স্রোতে ঘরবাড়ি, জীবজন্তু, পাখি ও মানুষসহ পুরো চরাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার এক করুণ চিত্র এই কবিতায় ফুটে উঠেছে। তো চলো আমরা এর প্রশ্নাবলিতে ফিরে যাই। তো এখানে দেখো প্রথমে লেখা আছে যে শব্দের অর্থ জেনে নিই, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে, এগুলোর অর্থ আমাদের জেনে নিতে হবে। তো চলো দেখি কি আছে, একবার পড়ি। কুকুর অর্থ মোরগ, কেশ অর্থ চুল, খড়ের ঘর অর্থ যে ঘরের চাল খড়ের তৈরি, ঘূর্ণি হাওয়া অর্থ প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, চর অর্থ নদীর ভেতর থেকে জেগে ওঠা ভূমি, চরকি অর্থ বাতাসে ঘুরে এমন খেলনা। তারপর হচ্ছে পক্ষী ছানা অর্থ পাখির বাচ্চা, পাজি অর্থ দিন বা পঞ্জিকা, পানির তোর অর্থ পানির প্রবল বেগ, ফর্সা অর্থ সাদা, বিশ্বকোষ অর্থ তথ্য জ্ঞানের যে বইয়ের অভিধানের মতো সাজানো থাকে, জব অর্থ গম জাতীয় শস্য, শাক অর্থ শঙ্খ, সর্ষে অর্থ সরিষা। তো এখন আমরা অনুশীলন ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করব। তো চলো অনুশীলনে প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রথমে আছে যে শব্দ দিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে, এই শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করি, এটাই বলা হয়েছে। তো এগুলোর সমাধান চলো আমি করে দিচ্ছি। খুবই সহজভাবে আমি তোমাদের এই বাক্যগুলো তৈরি করেছি। তো দেখো প্রথমে কি আছে, বিশ্বকোষ। বিশ্বকোষের বাক্য হচ্ছে লাইব্রেরিতে অনেক বড় একটি বিশ্বকোষ আছে। তারপর দেখো যে কি আছে, ঘূর্ণিঝড়, ঘূর্ণি হাওয়ায় গাছের পাতাগুলো গোল হয়ে উঠছে। তারপর আছে আকাশ ভেঙে, মাঝরাতে আকাশ ভেঙে তুমুল বৃষ্টি শুরু হলো। তারপর আছে ধোয়া জামার বাক্য হচ্ছে এরকম যে উৎসবের দিনে সবাই ধোয়া জামা পরে বের হয়েছে। তারপর আছে যে খড়ের ঘর, গ্রামের দরিদ্র মানুষটি একটি খড়ের ঘরে বাস করে। এই হচ্ছে সহজভাবে বাক্য তৈরি করা। এরপর চলো দেখি কি আছে। 2 নম্বরে দেখো লেখা আছে যে যত পারি মিল শব্দ তৈরি করি, অর্থাৎ এখানে যেমন লেখা আছে চাল, খই, গরু, মোষ, জোর, ছানা, এগুলোর আমাদের মিলকরণ শব্দ এরকম বলতে পারি যে চাল ডাল, তাল লাল, খই মই ঝই। তারপর লিখতে পারি যে গরু মরু তরু। তারপর মোষ কোষ, ঝোষ রোষ, জোরের আমরা শব্দ মিল করতে পারি যে চোর মোর ঘোর, ছানা বানা তানা নানা ইত্যাদি। তারপর দেখো যে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে যে প্রশ্নের উত্তর বলি ও লিখি, অর্থাৎ এখানে কিছু প্রশ্ন আছে, যেমন কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে, ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করো, চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন, আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কেন। তো চলো এই প্রশ্নগুলোর আমরা সমাধান করি। প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে তা হচ্ছে কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। কবিতায় সাইক্লোন বা শক্তিশালী ঘূর্ণিঝড় নামক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। খতে আছে যে ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করো। ঝড়ে উঠতে থাকা জিনিসগুলোর তালিকা নিচে দেওয়া হলো, যেমন ঘরের চাল ও গাছের ডাল উঠছে। তারপর গরু ও মোষ অর্থ হচ্ছে মহিষ, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে খই ও বই, পাজি ও বিশ্বকোষ, পাজি হচ্ছে পঞ্জিকা, অর্থাৎ আমরা যে ক্যালেন্ডারটা বলি এটাকে বলা হয়েছে। তারপর দেখো যে ময়লা চাদর ও ফর্সা জামা, খেতে সর্ষে ও জব। তারপর হচ্ছে মাছ ও গাছ। তারপর
গতে আছে যে চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? চম্পাবতীর কেশ জলে ভাসে সাইক্লোনের তীব্র জলোচ্ছ্বাসে চারিদিকের পানি তলিয়ে গেছে। বন্যার এই প্রবল স্রোতে চম্পাবতী নামের মেয়েটি ডুবে যাওয়ায় তার মাথার কেশ বা চুল জলের উপর ভাসছে। তারপর দেখো ঘ নাম্বারে কি আছে। ঘ নাম্বারে আছে যে আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কেন? সাইক্লোন ও ভয়াবহ তাণ্ডব ও ধ্বংস যজ্ঞ দেখে মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। এই চরম বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করে। যেমন মুসলিমরা আজান দিচ্ছে, হিন্দুরা শাঁখ বাজাচ্ছে ইত্যাদি। এই হচ্ছে সমাধান। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি খুব সহজভাবে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করি। তোমরা এইগুলো মুখস্থ করে রাখবে অথবা খাতায় লিখে নেবে। তারপর দেখো 4 নম্বরে কি আছে যে সবাই মিলে হাতে তালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। অর্থাৎ এই কবিতাটি আমরা যেহেতু প্রথমেই পড়ে এসেছি তাই আমরা এই কবিতাটি আর পড়বো না। তারপর দেখো কি আছে যে কবিতার কাজগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করি। এগুলো আমি তোমাদের সুন্দরভাবে লিখে দিচ্ছি। তো চলো শুরু করি। এখানে কিছু কাজের আমরা বলতে পারি, যেমন উড়া, উড়ছে, এটা তো প্রথমে দেওয়া আছে। ঘোরা, ফোলা, ছেঁড়া, ভাষা, ডোবা ইত্যাদি। তো আকাশে ঝাঁকে ঝাঁক বেঁধে পাখি উড়ছে, এটি একটি কাজ। ঘোরাও একটি কাজ। যেমন আমরা এর বাক্য গঠন করতে পারি যে মেলায় নাগরদোলাটি বনবন করে ঘুরছে। তারপরে হচ্ছে ফোলা অর্থাৎ ফুলছে, বর্ষার পানিতে নদীর জল ফুলছে। ছেঁড়া অর্থাৎ ছিঁড়ে, তীব্র বাতাসে নৌকার পাল ছিঁড়ে গেছে। ভাষা অর্থাৎ ভাসছে, পুকুরের পানিতে একটি পদ্ম ফুল ভাসছে। ডোবা, ডুবলো, ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবলো। এই হচ্ছে সমাধান। তারপর 6 নম্বরে আছে যে নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। তো আমরা এটা দিয়েও একটা অনুচ্ছেদ লিখতে পারি। তো চলো ছোট করে আমরা একটি অনুচ্ছেদ লিখে ফেলি। অনুচ্ছেদটি আমি সুন্দরভাবে তোমাদের লিখে দিলাম, তোমরা অবশ্যই এটি মুখস্থ করবে অথবা খাতায় লিখে নেবে। তো চলো একবার পড়ি। যেমন আমি আমার দাদার মুখে 2009 সালের মে মাসে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় বা আয়লার কথা শুনেছি। দাদার মুখে শুনেছি সেদিন দুপুরের পর হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় এবং প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। বাতাসের শব্দ এতটাই ভয়ানক ছিল যে ঘরে থাকা মানুষগুলো ভয়ে কাঁপছিল। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের বিশাল বিশাল ঢেউ বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। মানুষের ঘরবাড়ি, গবাদি পশু, ফসলের ক্ষেতে মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে যায়। ঝড়ের পর চারিদিকে শুধু হাহাকার আর ধ্বংসস্তূপ দেখা গিয়েছিল। বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট তৈরি হয়েছিল। প্রকৃতির এই তাণ্ডব কতটা ভয়াবহ হতে পারে দাদার মুখে আয়লার গল্প শুনে আমি তা উপলব্ধি করতে পারি। এই হচ্ছে আজকের সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।